বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি যে পাঠটি সম্পর্কে আলোচনা করব তা হলো মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর গল্পটি সম্পর্কে। ক্লাস পরিচালনায় আছি আমি নাহিদা আক্তার, সহকারী অধ্যাপক বাংলা, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, কুমিল্লা। প্রথমে আমরা লেখক সম্পর্কে কিছু ধারণা লাভ করতে চাই। মহাজাগতিক কিউরেটর গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ, জননী আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। কপোটনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এই ধারার সাহিত্যে তার প্রথম আবির্ভাব। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। তার সাহিত্য বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আইডল বা আদর্শ। কিশোর উপন্যাস ও ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস দীপ নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। মহাকাশে মহাত্রাস, টুকুনজিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী, ফোবিয়ানের যাত্রীসহ অনেক পাঠকপ্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা। 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড থেকে সংকলিত হয়েছে। এটি লেখকের জলজ গ্রন্থের একটি উল্লেখযোগ্য গল্প। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এখানে লেখকের বাস্তব জীবনবোধের একটি চমকপ্রদ প্রতিফলন ঘটেছে। দুটি কল্পিত চরিত্রের কথোপকথনের মাধ্যমে এখানে পৃথিবীর নানা ধরনের প্রাণীর বৈশিষ্ট্য ও পরিবেশ বিপর্যয়ের পেছনে মানব সৃষ্ট কারণগুলো ফুটে উঠেছে। নিজেদের জাদুঘর সমৃদ্ধ করতে আদর্শ প্রাণীর নমুনা সংগ্রহের জন্য মহাজাগতিক কাউন্সিল থেকে দায়িত্ব পেয়ে দুজন কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আসে। তারা একে একে বিভিন্ন প্রাণীর ধরন ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে। তারা লক্ষ্য করে পৃথিবীর প্রাণীগুলোর মধ্যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এদের কোনোটি এককোষী, আবার কোনোটি বহুকোষী। এককোষী প্রাণীর মধ্যে পরজীবী ব্যাকটেরিয়া রয়েছে। এসব প্রাণী কিছু বাস করে জলে আর কিছু ডাঙায়। ডাঙার প্রাণীদের মধ্যে কারো রক্ত শীতল,
আবার কারো উষ্ণ। এদের মধ্যে রয়েছে স্তন্যপায়ী। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভেতরে আবার নিম্ন শ্রেণীর বুদ্ধিরও বিকাশ হয়েছে। এদের একটি থেকে অপরটির আকার আকৃতিও আলাদা, তবে বাইরের দিক থেকে আলাদা হলেও এদের মৌলিক গঠন উপাদান একই। তাদের এই মৌলিক গঠন উপাদানটি হলো ডিএনএ। এককোষী থেকে শুরু করে বহুকোষী প্রাণীর মধ্যেও অভিন্ন বেস পেয়ার দিয়ে তৈরি এই ডিএনএ বিদ্যমান। তবে মৌলিক গঠন উপাদান অভিন্ন হলেও এদের আচার আচরণ ও চরিত্রের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এর ফলে ভাইরাস, গাছপালা, কীটপতঙ্গ, হাতি, নীলতিমি, সাপ, পাখি, বাঘ, কুকুর ও হরিণ পর্যবেক্ষণের পরও আদর্শ নমুনা হিসেবে তারা তাদের কাউকেই পছন্দ করতে পারেনি। তাই এরপর তারা নজর দেয় এই গ্রহে আলোড়ন সৃষ্টিকারী প্রাণী মানুষের দিকে। সমাজবদ্ধতা ও সামাজিক ব্যবস্থা, পেশার বৈচিত্র্য, শহর বন্দর ও নবনির্মাণ শৈলী, চাষাবাদ, পশুপালন, দলবদ্ধভাবে যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা, সভ্যতা নির্মাণ ইত্যাদি কারণে আদর্শ প্রাণীর নমুনা হিসেবে প্রাথমিকভাবে তারা মানুষকে পছন্দ করে। কিন্তু গভীর পর্যবেক্ষণে তারা দেখতে পায় এই মানুষের কারণেই প্রকৃতি আজ বিপন্ন। তাদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে ওজোন স্তর। নির্বিচারে তারা গাছ কেটে বিনষ্ট করছে প্রাকৃতিক ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে এই মানুষই। এসব কারণে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে স্বীকৃত এই মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা বেশ শঙ্কিত হয়ে পড়ে। ফলে মানুষের পরিবর্তে তারা তখন পিঁপড়ার দিকে নজর দেয়। তারা তাদের পর্যবেক্ষণে দেখতে পায় পিঁপড়া খুবই সুশৃঙ্খল প্রাণী। এরা অসম্ভব পরিশ্রমী, গায়েও তাদের প্রচণ্ড জোর। নিজের শরীর থেকে 10 গুণ ভারী জিনিস অনায়াসে বহন করতে পারে তারা। তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদও নেই। কে কোন কাজ করবে তা আগে থেকেই তারা ঠিক করে রাখে। এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই, যে যার মতো করে দায়িত্ব পালন করে। এরা অত্যন্ত সুবিবেচক। আগে থেকে তারা নিজেদের খাবার জমিয়ে রাখে। এছাড়া বিপদে এরা কখনো দিশাহারা হয় না। অন্যকে বাঁচানোর জন্য এরা অকাতরে প্রাণও দিতে পারে। পৃথিবীতে মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর হলেও পিঁপড়া সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। অথচ তারপর পিঁপড়া প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি করেনি। এসব কারণে কিউরেটররা নিশ্চিত হন মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা পৃথিবীতে বেঁচে থাকবে। এমনকি একসময় এরাই নিয়ন্ত্রণ করবে গোটা পৃথিবী। তাই শেষ পর্যন্ত তারা পিঁপড়েকেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে চিহ্নিত করে আদর্শ প্রাণীর নমুনা হিসেবে তা নিজেদের জগতে নিয়ে যায়। কল্পকাহিনীর আবহের সাথে পৃথিবীর সমাজ ও পরিবেশ সম্পর্কে লেখকের এই সচেতন দৃষ্টিভঙ্গির সমন্বয় গল্পটিকে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছে। এছাড়া এই গল্পে ফুটে ওঠা লেখকের তীব্র শ্লেষ ও বিদ্রূপ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতেও যথেষ্ট সহায়ক হতে পারে। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক গল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাবপুষ্ট মানব কল্যাণধর্মী লেখকের জীবন দৃষ্টি প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের 2 জন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের 3য় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে 2 জন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্যে দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে।
প্রজাতির যাচাই বাছাইকালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনী লেখকেরও মনের কথা। দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরে। মানুষই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষই নিউক্লিয়ার বোঝা ফেলছে একে অন্যের ওপর। এই পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী, সুশৃঙ্খল, সামাজিক প্রাণী পিঁপড়েকে শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে। ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনায় সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। এই গল্পটিতে নানা ধরনের সংখ্যাবাচী তথ্য আছে, যেমন বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেছেন দুইজন কিউরেটর। কিউরেটররা খুঁটিয়ে দেখেছিলেন সৌরজগতে তৃতীয় গ্রহটি। মানুষ জন্ম নিয়েছে পৃথিবীতে মাত্র 2 মিলিয়ন বছর আগে। গল্পে উল্লেখিত প্রাণীর সংখ্যা 11টি। এই গল্পে কিছু জ্ঞানমূলক প্রশ্ন যা আমাদের জানা খুবই প্রয়োজনীয়, যেমন অন্য প্রাণীর সংস্পর্শে এলে জীবনের লক্ষণ দেখা যায় ভাইরাসে। সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী। ব্যাকটেরিয়া পরজীবী প্রাণী। উষ্ণ রক্তের প্রাণীর মধ্যেও বিকাশ ঘটেছে নিম্ন শ্রেণীর বুদ্ধির। পৃথিবীর সকল প্রাণীর জন্য মূল গঠন ডিএনএ।
সকল ডিএনএ তৈরি একই বেস পেয়ার দিয়ে। ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন সহজ ও বৈচিত্র্য নেই। নীলতিমি আকারে বড় বলে সংরক্ষণ কঠিন। গাছপালা স্থির প্রাণবিশিষ্ট। গাছপালার সালোকসংশ্লেষণে প্রয়োজন হয় খাদ্য প্রস্তুতে। প্রাণী জগতে একটু পিছিয়ে পড়া প্রাণী সাপ। সাপের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডায় স্থবির হয়ে পড়ে সাপ। কিউরেটরের কুকুর পছন্দ হওয়ার কারণ এরা দলবদ্ধ। নিজেদের সক্রিয়তা হারিয়েছে কুকুর। পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী প্রাণী মানুষ। প্রায় 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে মানুষ। প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মানুষ। মানুষের নির্বুদ্ধিতার জন্য হ্রাস পাচ্ছে ওজোন স্তর। অত্যন্ত সুবিবেচক প্রাণী পিঁপড়া। ডাইনোসরের সময় থেকে বেঁচে আছে পিঁপড়া। নিজের শরীরের যে 10 গুণ ভারী বহন করতে পারে পিঁপড়া। কিউরেটরের গল্পের সূচনা বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহে দুজন কিউরেটরের পৃথিবীতে আগমন। মানুষের নিজের আত্মকেন্দ্রিকতায় নিজের জীবন বিপন্ন করেছে। কিউরেটর শব্দের অর্থ জাদুঘর রক্ষক। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিক হাসি প্রাণী ডাইনোসর। গল্পে হলুদ ডোরাকাটা প্রাণী বাঘ। অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা বুদ্ধি বিবেচনায় ডিএনএ পুনরক ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলিও খুব মনোযোগ সহকারে বারবার শুনবে এবং গল্পটিও কয়েকবার পড়ার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা আরও একটি গল্প নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সবসময় তোমরা ভালো থাকবে এই দোয়া করছি এবং ভালো মতো লেখাপড়া করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।